বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রয়েছি শেখ বাড়ি মাফিয়া বিলা 226 দক্ষিণ কুতুব খালি বাইতুল আমান রোড ধনিয়া যাত্রাবাড়ি ঢাকা 1236। এ বাড়িতে একটি ছেলে, একেবারে উপযুক্ত একটি ছেলে, বয়স প্রায় 18 বছর। এই যে ছেলেটি, যে কিনা এই মেহেদি হাসান নাম, মেহেদি হাসান, এই যে গণ অভ্যুত্থান, আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকার তৈরি করলো, এদের তাজা রক্তের বিনিময়, এদের প্রাণের বিনিময় আজকে এই সরকার অথবা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ সৃষ্টি হয়েছে। তা সেই ছেলেটির পিতামাতা, তাদের আজকে আমি সাক্ষাৎকার নেব। তারা দুজন এখানে রয়েছে। আর ছেলেটি দেখছেন বয়স 18 বছর। এই ছেলেটি যে কিভাবে শহীদ হলো, কিভাবে বাসা থেকে কোথায় গেল, আবার যতটুকু জানে যে বাপ মা তো আর সাথে ছিল না যখন গুলিবিদ্ধ হয়েছে, পরে জানতে পেরেছে। তাহলে ওনারা সার্বিকভাবে এটা তুলে ধরবেন। আমি জানতে চাচ্ছি যে আপনার ছেলে যেদিন যেদিন এই অংশগ্রহণ করলেন এই যুদ্ধে, এটা কোন তারিখে, কয় তারিখে? যেদিন শেখ হাসিনা পদত্যাগ করলেন ওই দিন না তার আগের দিন? না, প্রথম দিন না, শুক্রবার দিন। শুক্রবার মানে একদিন আগে। প্রথম যখন গন্ডগোল হইতেছে এর মনে 2 দিন পরেই শুক্রবার পড়ছে, 18 তারিখ মনে হয়। ও, প্রথম গন্ডগোল ওই যে ছাত্ররা যে বিশ্ববিদ্যালয় থেকে তারাই দিল, ছাত্রকে বন্ধ করে দিল, তারপরের দিন যে কারফিউ জারি করলো, কমপ্লিট শাটডাউন, হেলিকপ্টার দিয়ে গুলি করলো ওই সময়। এটা কি শুক্রবার না? কালকে এটা কি 18 না 19 তারিখ? 19 তারিখ সম্ভবত। 19 তারিখ। 18-19। আচ্ছা, যাই হোক, কোনরা ওইভাবেই করে না। শুক্রবার দিন অর্থাৎ কমপ্লিট শাটডাউন ছাত্ররা যেদিন দিল, মানে সম্পূর্ণ বন্ধ, সব কিছু বন্ধ, সেই দিন এটাই হলো। তাহলে ঠিক আছে, দিনটি শুক্রবার, এটা মনে আছে। আপনি হচ্ছেন ওর নাম হচ্ছে মেহেদি কি হাসান নাকি? মেহেদি হাসান। এই মেহেদি হাসানের মা। আপনার কয় ছেলে মেয়ে? 3 ছেলে। এই ছেলে বড়, ওই দুটো ছোট। এই যে ছোট ছেলে। আর এই ও আয় করতো না, আয় উপার্জন করতো। ওর আয় উপার্জনে আপনাদের সংসারে অনেকটাই মানে হেল্প হইতো। আপনি হচ্ছেন ওর বাবা। কি নাম আপনার? মেহের আলী। আপনি কি কাজ করেন? এলাকার ময়লার গাড়ি চালান। তাহলে একেবারে নিম্নবিত্ত পরিবার, দিন আনে দিন খায়, যেটাকে আমরা সামাজিকভাবে বলি প্রতিদিন আয় করলে, প্রতিদিন কাজ করলে প্রতিদিন আয় হবে, সেই আয় দিয়ে সংসার চলবে। সেই রকম একটি ছেলে দেশের সে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সে এই যে আন্দোলন, এই যে গণ আন্দোলন, সেই আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হলো। কিভাবে ওই দিনকে আপনারা, মানে ও গেল কখন? বাপের সাথে গেছে, বাপ ময়লার কাজ করে না, তখন ওই গাড়ির লগে গেছে। ও গাড়ি চালায়, ও গাড়ির পিছে আসিল, ময়লার গাড়ির পিছনে আসিল, আর হ্যাঁ আসিল সামনে। তখন ওই গোলাগুলি হয়েছে মতন দৌড় দিয়ে হাঁটতে পারে না, পিছন থেকে গুলি করে বাপে দৌড় দিছে, ছেলে হাঁটতে পারে। ওর বাবা দৌড় দিছে। আচ্ছা, বলেন তো আপনার স্মৃতিতে যতটুকু আছে ওই সময় যে ঘটনা ঘটলো। আমি গাড়ি টানতেছি, গাড়ি টানতেছি, আর পিছিয়ে ধাক্কা দিতেছে, ওই বাস গুলি লাগছে, আর আমি দৌড়ে গেছি। মানে আপনি হলো গোলাগুলি শুরু হয়েছে তখন ময়লার গাড়ি নিয়ে যাচ্ছিলেন, আপনি গাড়ি চালাচ্ছিলেন, আর ও পিছনে ঠেলতেছিল। গোলাগুলি দেখে আপনি দৌড়ে গলির ভিতরে ঢুকছেন, আর ও ঢুকতে পায় না, গুলি লেগে পড়ে গেছে। আপনি পরবর্তীতে দেখতে পাচ্ছেন? পরে দেখতে পেয়েছিলেন? পরে দেখতে পাইছি, মানে এক হুজুর ওকে নিয়ে যাচ্ছিল, আপনি যেতে পারেন নাই, গুলির কারণে আগাইতে পারেন নাই। উপরে হেলিকপ্টার গুলি চলতে, নিচে আবার পুলিশে গুলি করতেছে। হেলিকপ্টারে কি গুলি করতেছিল না অন্য কিছু ছিল? হেলিকপ্টার নামছে রাইতে, আর গুলি করছে শুক্রবার দিন সন্ধ্যায়। শুক্রবার সন্ধ্যায়, একবারে সন্ধ্যার আজানটার সময় গুলি করছে। কি ওভারব্রিজের উপর থেকে না নিচের থেকে পুলিশ?
উপরের থেকেই মহান আমরা তো সঠিক কইতে হয় না, হেলিকপ্টারের থেকেই করলো না রাস্তার থেকে করলো, এরা তো গাড়ি টানতে আমরা তো মাঝখানে আসছিলাম, মাঝখানে ছিল। বলাবলির মাঝখানে পড়ে গেছি। পরে পরে আপনি জানতে পারলেন যে কোথায় ওরে নিয়ে গেল, কোথায় হুজুর কোথায় নিয়ে গেল? সোনিয়াকা, এটা কি মেডিকেল জানি কি সোনিয়াকা এরিয়াটা? না সোনিয়াকা এটা কি মেডিকেল এন্ড ফিরে দিয়ে দিছিল, হ্যাঁ। ঢাকা মেডিকেল যাবে। ঢাকা মেডিকেলে আপনারা যান, যাওয়ার পরে মর্গে পোলাপাইনে নিয়ে গেছে ঢাকা মেডিকেল, তারপর আমরা ঢাকা মেডিকেল গেছে, যাই আমরা পাই নাই, আমরা লাশ পাইছেন। 3 দিন পর লাশ আনছি। 3 দিন পরে শুক্রবারে মারা গেছে, শনিবার গিয়ে রবিবারে আনছি। ওই যে ইয়া পড়ছিল সোমবার দিন মানে কারফু পড়ছিল, কারফু পড়ছে, আমরা যাইতে পারি নাই। আর গেছি জাম করে পুলিশে তারাইয়া দিছে, আমরা পুলিশের লেগা থানার সামনে যাইতে পারি নাই, পুলিশের লেগা আমরা কথাই কইতে পারি না, পুলিশ আম করে খেদাইয়া দিচ্ছে। পুলিশে কাজান আপনাদের ছেলেরা আমারে মারছে, আপনারা আইসেন কি লেগে? আমি কইছি আমার ছেলে কাজে বাইরেছে, বাপের লাগে আমার ছেলে এই গন্ডগোলে আসিল না, সারাদিন ঘুমাইছে, আসরে রাজান দিছে মতো উঠছে, ঘুমের তো উঠটা গোসল করছে, ভাত খাইছে, খাইয়া পরে আমার কয় মা আমি একটু আই আব্বার লাগে কামের থেকে, পরে আলাই যে বাপের লাগে গেছে, দুজন এক লাগে গেছে, এই যে যাইয়া পড়েছে। পুলিশ মানে আপনাদেরকে লাশটি আনতে যাবেন তাও দিতে চায় না? না, পরে আলা 3 দিন পরে আলা আমরা এই কয়েকজনে মিললে যাওয়ার পরে কইছে আপনারা শাহবাগ যান, শাহবাগ থানায়। পরে শাহবাগ থানায় গেছি মতন উনতে গাদা পুলিশে ইয়ে 3 দিন পরে লাশ আনতে পারছে। 3 দিনের দিন আনছি লাশ। এবারে তো শাহবাগ থানার থেকে দিতে চায়, কোন থেকে ডায়েরি দেখে দিতে চায় না। এবারে যাত্রাবাড়ির এক থানার পুলিশ এসে ওই পুলিশ আবার কি গেছে ওই ডায়েরি করে আবার নতুন করে আবার মানে আননের দিন পরে শাহবাগ থানার ইয়া বাদ দিয়ে আবার কাটরাবাড়ি থানা। ও দাফন করলেন কোথায়? জুরাইন কবরস্থানে। জুরাইন কবরস্থানে এই মেহেদী হাসানকে দাফন করা হয়েছে। দেখছেন মেহেদী হাসানের বাবা মা একেবারেই নিতান্ত নিরীহ, তার সাথে যে আচরণ করা হয়েছে, এমনকি লাশ যখন হয়ে যাওয়ার পরে লাশটা দেখতে দেয়নি, 3 দিন পরে বাপ মা সেই লাশের কাছে যেতে পারছে। মেডিকেলে অনেক খুঁজা লাশ বাইর করছি, হেরা খুঁজা দেয় না কেউ, আমরা খুঁজা তারপরে লাশ বাইর করছি, অনেক কষ্ট করে লাশ বাইর করছি। সকাল 6টায় গেছি, দিনের 6টা বাজে লাশ পাইছি আমরা। সকাল আনতে রাতের 8টা বাজছে। সকাল 6টায় গেছে আর রাত 8টার সময় মেডিকেলে ঘুরতে ঘুরতে এরা কেউ বাইর করে মেডিকেলের মানুষ আমগুলোকে সাহায্য করে না, শুধু টুকিনটা দিয়ে দিয়েছে যে আমরা লাশ খুঁজে নেন। তারপরে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র সমন্বয়কদের কাছে আপনাদের কি দাবি? এখন আমাকে কি দাবি? এখন আমরা গরিব মানুষ, আমাকে ছেড়ে গেছে, এখন আল্লাহ আমাকে ভাগ্যে যা রাখছে তাই। এখন যদি হেরা আমগুলো কোনো সাহায্য করে তা করবো, আর যদি না করে তা আমাকে কোনো দাবি নেই। এখন যদি ছাত্ররা যে আমরা আমাকে লেগে গেছে, এটা তো আমাকে ছাত্রের মতনই ছোট ভাই বেড়াদার, গেছে আমাকে লগে, অন শহীদ হয়েছে আমাকে লগে, যাক অন যদি ভাগ্যে থাকে আমার কিছু দিব সাথে, না থাকলে আমার কোনো দাবি নেই। ওনার ব্যক্তিগতভাবে কিন্তু এখন এই সরকারের কর্তব্য হচ্ছে যে সমস্ত পরিবার এরকম শহীদ হয়েছে তাদের পরিবারের যারা কর্মক্ষম তাদেরকে কর্মব্যবস্থা করা অথবা অনুদান দেওয়া। আমি ব্যক্তিগতভাবে একটি অনুরোধ জানাবো, যদি এই ভিডিওটি দৃষ্টিগোচর হয় কর্তৃপক্ষের, তাহলে এদেরকে সহযোগিতা করার জন্য। আপনার মোবাইল নাম্বার মনে আছে? মোবাইল নাম্বারটা বলেন, আপনি ক্লিয়ার বলেন। না, মোবাইল নাম্বারটি বলেন। এই যে দেখছেন মেহেদী হাসান, এ কিন্তু এই যে দেখেন গুলিবিদ্ধ হয়েছে যাত্রাবাড়ি থানার সামনে। হ্যাঁ, যে বলতে পারেন সে বলেন, একটু সামনে এসে বলেন মোবাইল নাম্বারটা। 01794263347। আরেকবার বলেন। 01794263347। আচ্ছা, ওনাদের নাম্বারটি এখানে রয়েছে, আমি ওনাদের অ্যাড্রেসটা দেখিয়েছি এবং নাম্বারটিও দেখালাম। এদের যদি কোনো সাহায্য সহযোগিতা সম্ভব হয় সরকারের পক্ষ থেকে, তাহলে অবশ্যই করার চেষ্টা করবে সরকার। এই দাবি রাখছি আমিও ওদের সঙ্গে। তাদের পিতামাতা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে বিদায় নিচ্ছি।
দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো শহীদের সাথে বা পঙ্গু মুক্তিযোদ্ধার সাথে।